মনে হয় যে আমি এখন দেখতেছি। আচ্ছা আচ্ছা, এই ঘটনাটা আপনার শরীরে এরকম করে উঠতেছে কেন? মানে এটা কোনো অলিয়া উলিয়াদের ঘটনা বলতে গেলে আমার এরকম হয়। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে উনি আমাদেরকে এই মাজারের ইতিহাসটা বলতেছিলেন, এই আউলিয়াদের ইতিহাসটা বলতেছেন। আমি প্রথম ভাবছিলাম হয়তো মানে উনি হয়তো আমাকে দেখাচ্ছে যে স্বপ্নে কীভাবে দেখছে বা এরকম, কিন্তু এখন তো বাস্তবে দেখলাম যে ওনার মানে আচার আচরণ এবং চেহারা শুরু সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে আমার কাছে ব্যাপারটা একটু ভয় মনে হচ্ছে, ভয় ভীতি লাগতেছে আমার কাছে। তো যাক, আল্লাহ বলছে আমরা ভিডিওটা একটু আপাতত বন্ধ রাখি। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। ভাই গুলপুরা ফকির বাড়িটা কোন দিকে? গোলপুরা ফকির বাড়ি হলো ভাই আপনি এখান দিয়ে এই যে সামনে উত্তর দিকে যায়, তারপরে আপনি ওই পূর্ব দিকে যায়। ভাই গুলপুরা ফকির বাড়িটা কোন দিকে? মাজার প্রাঙ্গণে চলে আসছি। প্রথমে এর কাছ থেকে আমি জানতে চাইবো এই জায়গার ঠিকানা। এই জায়গা হচ্ছে চাঁদপুর জেলার সারাস্তি থানার গুলপুরা ফকির বাড়িতে মাজার অবস্থান। মাজারটা কি? মাজার শব্দের অর্থ বা মাজার কি বলা হয় বলেন? মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। জিয়ারতের স্থান, আচ্ছা চমৎকার। দর্শন চ্যানেল থেকে আপনাদের কাছে আমি নিয়ে আসছি চাঁদপুর জেলার সারাস্তি থানার গুলপুরা নামক গ্রামে। এমন একজন আউলিয়ার কথা শোনাবো যে আউলিয়ার সম্পর্কে কথা শুনলে আপনাদের কাছে মনে হবে নতুন কোনো তথ্য পেলেন, নতুন কোনো ঘটনা পেলেন। এই আউলিয়ার মাজারের সামনে দাঁড়িয়ে যখন আপনি এই আউলিয়া সম্পর্কে কথা বলবেন, তখন এখানে অদৃশ্য কোনো শক্তি এসে আপনার দেহে প্রবেশ করবে। সেরকম একটা সত্য ঘটনা এবং বাস্তব আজকে ঘটে কিনা সেই প্রমাণটা দেখাবো, এবং এখানকার যে বিচিত্র ঘটনাগুলা সেইগুলা নিয়ে আজকের ভিডিওটা। আমার সঙ্গেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। চলুন আমরা মাজারের ভিতরে প্রবেশ করি। মাজারটা যদিও অন্যান্য বড় মাজারের দরবারের মতো এত চাকচম্য নয়, তবে চেষ্টা করতেছে ওরা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখার জন্য এবং উন্নয়ন কাজ চলতেছে। তো 360 জন আউলিয়ার মধ্যে উনি একজন এবং ওনার সাথে আসা একজন খাদেম এবং বাংলাদেশের একজন খাদেম, 3 জনের মাজার এখানে আছে। তো আমরা 3 জনের সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং স্থানীয় লোকের সাথে কথা বলবো। এখানে দায়িত্বরত যে ভাই আছে, চলুন ওনার সাথে আগে পরিচিত হই, ওনার সাথে কথা বলি। এই ভাই জায়গায় চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাকে বলবেন যে আপনি কোথাকার? এখানকার? আচ্ছা, এখানে যারা শাহিদ আছে, আমি 3টা মাজার দেখতেছি, যে 3 জনেই কি মানে তখনকার আসার কোনো আউলিয়া নাকি? 3টা মাজার কার কার? এটা মাজার প্রথম মাজারটা হইলো মৌলানা শাহ ফকির। মৌলানা শাহ ফকির, আমরা একটু মাজার তাহলে সামনে যাই, মাজারটা আমরা একটু দেখাই। প্রথমটা হইলো মৌলানা শাহ ফকির, হ্যাঁ। দ্বিতীয়টা ওনার খেদমত উনি, ওনার খাদেম। হ্যাঁ, ওনার খাদেম। আচ্ছা, মৌলানা শাহ ফকির, এটা আপনারা নামটা জানছেন কিভাবে? এটা আমরা জানি যে চাঁদপুর ডিস্ট্রিক্ট, শাহরাস্তি উপজেলা, গোলপুরা, মৌলানা শাহ ফকির বাড়ি হিসেবে এই বাড়িটা চিহ্নিত। আচ্ছা, মৌলানা শাহ ফকির বাড়ি এই নামে এই বাড়িটা বলে। মানে এটা ঠিক আছে, আমি বুঝছি। মানে এই নামটা, ওনার নামটা কিভাবে, মানে আপনার পূর্বপুরুষ থেকে শুনে আসছেন, মানে কিভাবে ওনার এই নামটা প্রচলিত হয়েছে? আমরা তো আমাদের দাদা, বড় আব্বা, ওদের থেকে ওনারা বলে আসছে। হ্যাঁ, ওনারা। আচ্ছা দর্শক, আমি মাঝখান দিয়ে আবার ঢুকে যাই। আমি আসলে
ওনার সাথে কথা বলতে গিয়ে আমি সরাসরি ওনার কাছে চলে আসছি। না, আমি আসলে আপনার পরিচয় জানতে গিয়ে কিন্তু আমার পরিচয় জানা হয়নি। আপনি কি এই আউলিয়াদের কোনো আত্মীয় স্বজন বা বংশধরের মধ্যে? আমি ওই 3য় নাম্বার মাদার যিনি, হ্যাঁ, ওনার নাতিন জামাই। আচ্ছা, ওনার নাতিন জামাই। আচ্ছা, আপনি কি এই মাদারের সাথে জড়িত আছেন? আমি এই মাদারের, এই মাদার ছিল, ওই মাদার ছিল, হ্যাঁ। এই মাদারটা ফাঁকা ছিল না, হ্যাঁ। এরকম সমান ছিল। মানে এই মাদারের এই দরবারের সাথে আপনি জড়িত আছেন। আপনার নামটা বলবেন? আমার নাম হাফেজ মোহাম্মদ কামাল হোসেন। দর্শক, দুঃখিত, আসলে যার সাথে আমি কথা বলা শুরু করলাম ওনার নামটা আজকে আমার জানা হলো না, ভিডিওর মাঝখানে আমার জানতে হয়েছে। যাই হোক, আমরা চলে যাই আমরা ভিডিওর মূল অংশে। আচ্ছা, দ্বিতীয় জনের নাম কি জানেন? ওনার নাম হচ্ছে বদন শাহ। বদন শাহ। আচ্ছা, উনি কি বাংলাদেশি ছিলেন, এটা কি জানা গেছে? উনি, আমরা জানি যে উনি শাহজালাল বাবার সাথে আসছে, হুম। এরপরে উনি ওনার লগে। আচ্ছা, এর পরের জন? উনি এই বাড়ি, হ্যাঁ, শাহাবুদ দরবার শরীফের মুরিদ। আচ্ছা, ওনার নাম ফকির, মসজিদ ফকির। মসজিদ ফকির। হ্যাঁ, মসজিদ ফকির। আচ্ছা, ওই আমি প্রথমে মসজিদ ফকির, যিনি এই দেশের মানে হ্যাঁ, এই এই এলাকার, গ্রামের। এই গ্রামের, ওনার উপাধি হয়েছে আনুমানিক কতশো বছর হবে? ওনার উফাত হয়েছে হইতো না, আনুমানিক? ধরেন না আনুমানিক 60-65 হইব। আমরা এখানে বসি 10 জন হাফেজে কোরআন শরীফ পড়তে হয়। আচ্ছা, আমি এই ঘটনাটা যাওয়ার আগে আমি এটা জিজ্ঞেস করবো, তো ওনার 60 থেকে 70 বছর হবে, আর যার মূল মাজার, হ্যাঁ, উনি মলন শাহ ফকির নামে, মলন শাহ ফকির। তো এই বাড়ি। মলন শাহ ফকির তো ইয়েমেন থেকে আসছে, শাহজালাল থেকে আছে রহমতুল্লাহ, ওনাদের সাথে 360 জন আউলিয়ার একজন। এতটুকু আপনারা জানতে পারছেন? আচ্ছা, তা ওনার উপাদ সম্পর্কে আপনাদের ধারণা নাই, তবে আপনারা উরুস কবে করাচ্ছেন? উরুস আগের থেকে হইতেছে, আর তাকে একটু জাকজমকে হইতেছে, মনে করেন আরো মানে কবে? 40 বছর। মানে বাৎসরিক উরুসটা কবে নাগাদ করান? বাৎসরিক উরুসটা আপনার ওনার এন্তেকালের পরের থেকে শুরু করি, মসজিদ ফকিরের। আমরা কি বের আসলে উরুসটা পাবো? আপনি মনে হয় বুঝেন না আমার কথা। উরুসটা আপনার চৈত্র মাসের অগ্রহণ, পৌষ মাসের প্রথম সোমবার, দ্বিতীয় সোমবারে হয়। এটা কি প্রতি বছর চেঞ্জ হয় নাকি? না, চেঞ্জ হয় না, আমরা পৌষ মাসের দ্বিতীয় সোমবার। পৌষ মাসের দ্বিতীয় সোমবার। আচ্ছা, এবার এই যে দর্শক, আপনি ভিডিওর প্রথমে উনি কিন্তু একটা কথা বলছে, আপনারা খেয়াল করছেন কিনা, এই মাদারটা ছিল আর এই মাদারটা ছিল। উনি তো মলন শাহ ফকির, 360 জন আউলিয়ার একজন, আর ওই পাশে 3 নম্বর যেই মাদারটা, উনি এই গ্রামেরই ওনাদের খেদমতে নিয়োজিত অথবা খাদেম ছিলেন। হ্যাঁ, এরকম কিছু। কিন্তু মাঝখানে কিন্তু কোনো কবর ছিল না, মাঝখানে কোনো মাজার ছিল না, মাঝখানটা ফাঁকা ছিল। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, এখানে একটা মাজার, ওই পাশে একটা মাজার, মাঝখানে এই জায়গাটা কেন খালি ছিল? তো আমি এই খালি জায়গার মধ্যে এখন মাজার, এই রহস্যটা একটু জানার চেষ্টা করবো, আপনি এটা বলতেন। এই বিস্তারিতটা আমি জানি। এইখানে আমি বসি, আরো মানে 10 জন আলেম এই জায়গার মধ্যে বসছি। বসার পরে আমার এই হাফেজ, তো আমরা যে ভালো হাফেজ, এর প্রথম পড়া শেষ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে উনি আমার এই রানের উপরে মাথা রাখি একটু মানে তান্দ্রাইয়া নিল। নেওয়ার পরে উনি এই একজন বৃদ্ধ লোক, উনি স্বপ্নে দেখে ওনার হাতে একটা লাঠি নিয়ে ওনার দৌড়ে নিয়ে দিছে। মানে উনি কইতেছে, এই তান্দ্রাইয়া সারার পরে আমার একজন লোকে লাঠি লই দৌড়ে নিয়ে দিছে, আমি কেন এখানে ঘুমাইতেছি, এই কথা বলতেছে। তো বলার পরে কিছুদিন পরে আমি স্বপ্নে দেখি এখানে নতুন একটা কবর, যখন আজকে একজন মানুষ মরলে যেরকম কবরটা আজকে এখন করলাম, করার পরে দেখি যে উনি একজন লোক এখানে বসি রয়েছে, বসি পশ্চিম দিকে হিরি বসি, ইয়ার পরে এইভাবে তসবিহ করতেছে এই লোক। ইয়ার পরের থেকে আমরা মিলাদ মাহফিল উরুস করা আরো ঝকে শকে মানে করার উদ্যোগ নিয়ে করতেছি। আচ্ছা, তো আপনি যখন এটা কি আপনি নিজেও সাক্ষী? এটা আমি এই ঘটনাটা যেটা বললাম, 10 জন লোক কোরআন তেলাওয়াত করার পরে
যেটা আমি স্বপ্নের কথা বলছি, এটা আমি নিজে আমরা ওই যে মাঝখানে যে মাজারটা, আচ্ছা তা শেষ পর্যন্ত আপনারা মাঝখানে মাজারটা করছেন, ওনার যে নামটা কোথায় পেয়েছেন? ওনার নাম তো মলন শাহ। ইয়ার পর উনি মনে করেন ওই যে বলছি তবজি ফড়ে বসি তো ওই সময় উনি নামটা আমার কাছে বলছে। আচ্ছা ইয়ার পরে আমি খাদেন সাহেব হুজুর এখানে আনি, ওই মাজার তো ফাঁকা ছিল না মাজারটা, হুজুরে আনি মিলাদ ফড়াই। ইয়ার পরে কইছে হুজুর এখানে একজন মাজার আছে, আমি আর খালেক মিয়া এই মাজারের উন্নয়ন খতম করি। আচ্ছা ওই খালেক ইয়ার পরে হুজুরে জিজ্ঞেস করছি যে হুজুর এখানে একটা মাজার আছে, হুজুর বলছে হ্যাঁ। তারপরে হুজুর থেকে ওয়াটার নিয়ে আমি ফাঁকা করে দিচ্ছি। আচ্ছা তাইলে এখন আপনারা যে উন্নয়ন করতেছেন, যে এগুলা কি গ্রামবাসী জড়িত আছে নাকি? হ্যাঁ, গ্রামবাসী সবাই কমিটি আছে নাকি? কমিটি আছে এবং সবাই দান করে। আচ্ছা আমি কিন্তু এই মাজার সম্পর্কে কিন্তু অসংখ্য লোক থেকে শুনছি, এবং এখানে মিলাদ মাহফিল করান, উরুস করান, ফকির বাড়ির মাজার, আসলে যতভাবে আমি শুনছি আলোচিত মাজার, কিন্তু ওই হিসাবে কিন্তু এটার উন্নয়ন বা সৌন্দর্য বর্জন হয়নি, তো করেন নাই। এটা কেন করা হয়নি? এটা আর্থিক দুর্বলতার কারণে। আপনাদের এই গ্রামে আবার অর্থনৈতিক একটু সংকট ছিল আগে, এখন ডেভেলপ হচ্ছে, এখন আস্তে আস্তে হচ্ছে, মানুষও বেশ কম দিয়ে। আচ্ছা এটা একটা ব্যাপার থাকে, এলাকা যদি উন্নত না থাকে। আর যাই হোক, সেই প্রসঙ্গে যাব না। দর্শক, আমরা ওনার সম্পর্কে, আমরা যে শাহজালাল রহমতুল্লাহ ইমানি 360 জন আউলিয়ার সাথে যিনি এসেছেন, যে মলন শাহ ফকির, ওনার কিছু আধ্যাত্মিক কেরামত অথবা পূর্বপুরুষ থেকে শুনছেন অথবা বর্তমানে ঘটে যাওয়া দুই একটা ঘটনা শুনতে যাচ্ছে। বিভিন্ন কেরামত তো মানুষে বলছে, এখন তো আর সবগুলো আমাদের স্মরণও নাই। আচ্ছা, তখন ওই বাড়ির এক মহিলা এখানে বাতি টাতি জ্বালাইতো, মোমবাতি দিত, ওই প্রথম দিত, ওয়া বালির আম্মা বলতো ওনাকে, উনি আসে দিত। ইয়ার পরে মসজিদ ফকির, ইয়ার পরে আস্তে আস্তে মনে করেন আমরা ডেভেলপমেন্ট করতেছি, মিলাদ মাহফিল করতেছি, মানুষের দান সাক্ষাৎ করে, এটা নিয়ত মানত হলে যে কোনো কাজের উপরে নিয়ত করে, ওটা হইলে আমি এই টাকাটা দিব, নইলে এই গরুটা দিব, না এই ছাগলটা দিব, মানুষের নিয়ত ফলে। তাই অবশ্যই, আলহামদুলিল্লাহ। তাহলে ওনার উসিলায় এখানে আইসা আল্লাহর কাছে চাই, সেই নিয়ত পূরণ হয়। আচ্ছা দর্শক, মাঝখান দিয়ে আমরা আবার ওনাদের সাথে একটু কথা বলবো, যে আচ্ছা আপনার কাছে আমার পূর্বপুরুষ থেকে আমরা জানছি যে এখানে একজন ভালো মৌলানা শাহ ফকির নামে একজন আউলিয়া এখানে ঘুমাইছে, আর তার মাঝে একজন ছিল, এর নাম আমি জানি না। আর তারপরে এই বাড়ির যে শেষ ওনার সেবা করা নিয়োজিত শাহপুরের একজন নাম করা ফকির, ফকির, তো উনি কিন্তু ওনারা আমরা দেখি না, ওনার নামের ফজিলত অনেক কিছু এখানে নিয়ত মানুষ মনে আশা পূরণ হোক। আচ্ছা আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আচ্ছা আপনার মনের দুই চারটা কথা বলবেন এই মাজার সম্পর্কে, আপনার মনের গভীরে আসা বা মনের কথা। মানুষ আমরা যেটা চিন্তা করি, মানুষের রোগ ব্যায়াম হইলে আমরা ডাক্তারের কাছে যাই। আসলে আমার নিজেরে বলি, যদি মনে করেন দেন আপনার একটা বড় সমস্যা হয়েছে, আসলে আল্লাহর ওলিদের উসিলা করলে যদি আমি কিছু নিয়ত করি, তাহলে আল্লাহ এবং আল্লাহর ওলিদের সাথে যে কানেকশন আছে, ওটার ফজিলতটা আমরা পাই, আমরা এলাকাবাসী পাই। আমরা ওনার কাছ থেকে আসলে আরও কিছু তথ্য জানার খুব ইচ্ছা আমার, যে আসলে 3 জন আউলিয়া যেখানে শায়িত আছেন, 3 জন আউলিয়া, আর একজন তো কনফার্ম 360 জন আউলিয়ার মধ্যে একজন। তো ওনাদের বাস্তবতা আর ওনাদের বাস্তব চোখে দেখা আর আমার দেখার মধ্যে অনেক পার্থক্য। আসলে আমি যদিও অনেক তথ্য ওনারা প্রকাশ করতে চাই না, কারণ আমি এরকম অনেক দেখছি যারা দরবারের সাথে জড়িত অনেক তথ্য প্রকাশ করে না। আচ্ছা, তারপরে আমি জোর করে শুনতে যাচ্ছি। আচ্ছা, আমি জানি আপনি অনেক তথ্য আমার কাছে গোপন রাখছেন, গোপন রাখান, অসুবিধা নাই। আপনি যেখানে আসেন যান, এই আউলিয়াদের সাথে কখনো কি আপনার দেখা হয়নি? আমি এখানে আসলে জিয়ারতের পরে আমার পিছন দিক আমার নাম ধরে ডাক দিত যে হে কামাল হোসেন, আমারে ডাক দিত। তখন আমি এদিক সেদিক দেখি, কোনো লোক দেখি না।
আচ্ছা এতটুক এখানে খেজমতের পরের থেকে আমি জানি এতটুক। আচ্ছা চমৎকার। হ্যাঁ দর্শক, আসলে বললাম না ওই যে অনেক ঘটনা আছে, হয়তো উনি প্রকাশ করলে ওনার হয়তো ক্ষয়ক্ষতি বা সমস্যা হতে পারে। আমি আপনাদেরকে আসলে চেষ্টা করছি যে ভিতরের ঘটনাগুলো তুলে ধরার জন্য। যাই হোক, যতটুকু পারছি সাধ্যে কুলাইছে তুলে ধরলাম। আরও অনেক ঘটনা থেকে গেল, আমার মনে হয় সেটা থেকেই যাক, পিছনের গল্প পিছনেই থাকুক। তো যদি ভালো লাগে কারো কাছে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যাওয়ার বেলায় আমার সেই কমন কথাটাই বলে যাই, আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে। তো আজকে পর্যন্তই, গুলপুরা ফকিরবাড়ি থেকে আসসালামু আলাইকুম।